ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন যে অধ্যায়ের সূচনা আমরা দেখছি, সেই বিষয় নিয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে এই বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের দলে অন্যান্য কয়েকটি দল থেকে কেউ কেউ জয়েন করেছেন, কিন্তু সিগনিফিকেন্ট যেটি যেটি এখন সব দিকে আলোচনা হচ্ছে, তারা বলেছে যে আগে কেউ ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির যে করুক না কেন, যারা এনসিপি তে যোগ দেবে তারা এখন থেকে এনসিপির কর্মী বা সংগঠক। ঠিক আছে, এই কথাতে আমাদের কোনো আপত্তি নেই, দলে জয়েন করলে তো অবশ্যই তাদের পরিচয় বহন করবে। কিন্তু এই যে যাদেরকে এতদিন ধরে নিরীহ নিরাপদ মানুষও, যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করতেন, ছাত্রলীগের কোন রকম কর্মী ছিলেন, তাদেরকে ফ্যাসিবাদের দোসর হিসেবে তাদের উপরে যে মব ক্রিয়েট করা হলো, ধরে ধরে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হলো, এরকম এখনো অনেক মানুষ রয়েছেন এদের এই ধরনের আক্রমণের শিকার হয়ে কারাগারে রয়েছেন, যেটি আপনিও দেখেছেন, আমিও দেখে এসেছি। আমরা এটিকে কিভাবে মূল্যায়ন করব? পান্না ভাইকে ধন্যবাদ। আমাদের মজলুম সাংবাদিক, মজলুম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থক বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবির, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি কোনো কিছুতেই তাদের কোনো তোয়াক্কা নেই। তারা শুধু এজেন্ডা করেছে। এনসিপি কেও বলা হয় জামাতের বি টিম। হ্যাঁ, সেটা তো এনসিপি জামাত খুব সুকৌশলে তাদের, যখন আপনার আন্তর্জাতিক অপরাধের বিচার হয়েছে এবং যথার্থভাবেই 1971 সালে তাদের নেতারা যা ভূমিকা পালন করেছেন, সেটা বিচারের মধ্য দিয়ে সেই বিচারটা রায় কার্যকর করা হয়েছে, যথার্থভাবেই বঙ্গবন্ধু কন্যা সেটা করেছে। তো এখন এই যে এনসিপি তারা যে রাজনৈতিক দলটা গঠন করবে, তাদের পরিপক্কতা আমাদের মতো দেশে কিংবা দক্ষিণ এশিয়ার দেশে রাজনৈতিক দল তো চারটিখানি কথা না। এবং এইখানে বাংলাদেশের মানুষ কিংস পার্টিকে কখনো পছন্দ করে না। এর আগেও আমরা দেখেছি অনেক কিংস পার্টি তারা এসছে, চলে গিয়েছে। তো তাদের ধরনটা ছিল কিংস পার্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মনে করেছেন ছাত্রদের একটা দল থাকা দরকার, তো তার কথায় ছাত্রদের দল হয়েছে। আবার সেখানে পরবর্তীতে আবার একজন ছাত্র উপদেষ্টা তিনি আবার স্বীকারোক্তিও দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের বলা হয়েছে তাদের 2028 সাল পর্যন্ত তারা যেন ক্ষমতায় থাকে। তাহলে সেখানে আমরা অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে এটা আসলে রাজনীতি কিংবা আন্দোলন কিছু না, এইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল যে স্বার্থ, সেটাকে হাসিল করার জন্য সরকার বিরোধী ক্ষোভকে পুঁজি করে এই ছাত্রদের আপনার নানা রকম ট্রেনিং দিয়েছে। এবং এখন আমরা তথ্যপত্র পাচ্ছি তাদেরকে লন্ডন, তাদেরকে থাইল্যান্ডে কিংবা আপনার ইউনাইটেড আরব আমিরাত, আবুধাবি, বিভিন্ন জায়গাতে নিয়ে তাদেরকে মিটিং করানো হয়েছে, ট্রেনিং দেওয়ানো হয়েছে, নানা রকম আপনার পরিকল্পনা হয়েছে, সামরিক বেসামরিক নানা রকম প্ল্যান হয়েছে কিভাবে সরকার উৎখাত করা হবে। এবং তিনি এই জিওপলিটিক্যাল যে স্টেটটা, কারণ আমরা তো এখন দেখছি যে বাংলাদেশটা কারো নিয়ন্ত্রণে নেই, কারণ বাংলাদেশটা এখন নিয়ন্ত্রণ করছে বৈদেশিক শক্তি। হ্যাঁ, এবং শেখ হাসিনার সময় আমরা যেটা দেখেছি যে এটা আমাদের কন্ট্রোলে ছিল, আমাদের লোকেরা কন্ট্রোল করেছে। তো এখন এই যে আপনার এনসিপি তারা যে রাজনীতি করলো, এটা তো তাদের নিজস্ব রাজনীতি না। এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের দলে যেতে চাচ্ছে, যেটা আমি বললাম, আপনার কাছে প্রশ্ন ছিল যে দুদিন আগেও তারা ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে নিরীহ নিরপরাধ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের, মানুষদেরকে তারা ধরে মব সৃষ্টি করে থানায় দিয়ে মামলা করে কারাগারে পাঠিয়েছে। তারা আবার সহি শুদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের সনদ দেওয়ার চেষ্টা করছে। বিষয়টা কিরকম? না ধরেন তাদের সবকিছুই তো বলবে। কারণ সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামান স্যার, তার সাথে আমাদের এক ছাত্র নেতা, তিনি এখন এনসিপির নেতা, হ্যাঁ, বহুল আলোচিত নেতা এবং তিনি সংসদ সদস্য। তো তিনি জুমার ঈদের নামাজের সময় স্যারের সাথে দেখা হলো। তো তিনি জিজ্ঞেস করলেন যে স্যার, আপনাদের অপকর্মের জন্য কি আপনাদের এখন আফসোস হয়? তো স্যার তখন বলেছিলেন যে তুমি তো ভাই আমাদের চেয়ে আলাদা না, তুমি তো আমাদের সাথেই ছিল।
তো এই যে যারা আজকে এনসিপির নামে বড় বড় কথা বলছে, তারা তো ছাত্রলীগের মধ্যে লুকিয়েছে। তা আপনার ছাত্র ইউনিয়নের যারা, তারা তো কারোর মধ্যে লুকায়, ছাত্র দলের যারা, তারা তো কারোর মধ্যে লুকায়। তো এই যে আপনার গুপ্ত আন্দোলন, সেটা নিয়ে তো একটা নৈতিক সংকট তৈরি হয়েছে, যে আমরা গুপ্ত আন্দোলন, গুপ্ত এজেন্ডা, এগুলো তো আমরা পছন্দ করি। কিন্তু এরা হচ্ছে মানে বটম, মানে টপ টু বটম। প্রথমেই রাজনৈতিক দল গঠন করলো প্রধান উপদেষ্টার স্নেহভাজন কিংবা পৃষ্ঠপোষকতায়। তারপরে তারা মানে প্রথম দিকে আপনি চিন্তা করেন, এই বাচ্চা বাচ্চা ছেলে 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 মেয়েদের সেনাবাহিনী প্রটোকল দিচ্ছে, পুলিশ প্রটোকল দিচ্ছে। তো এই মানে এইগুলো কি টেকে? এটা পৃথিবীর কোথাও টেকার কথা? হ্যাঁ, এবং এই যে আপনার বাংলাদেশে যে এই যে নজির স্থাপিত হলো এবং যা কিছু হয়েছে, তার মূল্য পরিশোধ করতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেশটা, মানে মনে হচ্ছে যে না, নতুন সরকার চলে আসলো, এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের কিছু হচ্ছে না, এনসিপিদের হচ্ছে না। আমি যেটা মনে করি, বাংলাদেশ এত সহজ জায়গা না। আপনি যতই দিন যাওয়া, মানে এই কথাটা আমি কনসিস্টেন্টলি বলেছি, যে আপনি এদের কেউ রেহাই পাবে না। এবং এই ছাত্র উপদেষ্টারা, এরা এত বড় সাহস যে বাংলাদেশ, যেটা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়, ৫ লক্ষ নারীর আপনার সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, এবং কত কত মানুষের কত কত আত্মত্যাগ, দেশে বিদেশে কত প্রচারণা করেছে। হ্যাঁ, তো সেই জিনিসটাকে এত সহজে আপনি নস্যাৎ করে দেবেন? আর এই একটা মানে ২০, ২২, ২৩, ২৪ বছরের একটা ছাত্র কিংবা শিক্ষার্থী, তার ভেতরে একটা আদর্শবাদ কাজ করে, তার ভেতরে একটা ভালো জিনিস কাজ করে, যে আমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য ভালো কিছু করবো। আর এরা সেগুলো বাদ দিয়ে কিভাবে আমি, যখন কিনা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, তখনই তারা বিভিন্ন ধরনের টোপ দিচ্ছে। এটি কি রিফাইন্ড আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে? এক নম্বর প্রশ্ন। আর একের সঙ্গে আরেকটি প্রশ্ন করি এই জায়গায়, সেটি হচ্ছে আপনি ডিপ স্টেটের কথা বলছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে স্বীকারোক্তি দিয়েছে যে ডিপ স্টেটের হয়ে তাদের পক্ষ থেকে আহ প্রস্তাব ছিল 2028 পর্যন্ত ক্ষমতায় থাকার। কেন, কি উদ্দেশ্যে হঠাৎ করে তিনি এই কথা বললেন, এখনো পর্যন্ত আমরা জানি না। আপনার কি মনে হয় যে ডিপ স্টেটের হয়ে তো এই আন্দোলনটি হয়েছিল 5 আগস্টের? শেখ হাসিনা সরকারের পরিবর্তন তো হয়তো দরকার ছিল, কিন্তু এখন ডে বাই ডে আমরা উত্তরোত্তর জানছি যে এর পেছনে ডিপ স্টেটের খেলা ছিল। সেই ডিপ স্টেটের খেলার অংশ কি এখনো এই এনসিপি তার অংশ হয়ে কাজ করছে আপনার মনে হয়? প্রথমত আমি বলি যে রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু হবে না। আপনি রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা তৃণমূল, বিএনপি, এগুলো করে কিছু লাভ হবে না। এই সমস্ত আপনার মানে এই ধরনের নানা রকম আপনার পলিটিক্যাল গেম আমরা কিন্তু দেখেছি। যেটা হবে আওয়ামী লীগ, ওই পাকিস্তান আমলে যে আওয়ামী লীগ গঠিত হয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি সভাপতি ছিলেন। তারপরে বঙ্গবন্ধু সেটাকে একদম সাধারণ মানুষের একটা সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। ওই আওয়ামী লীগ, হ্যাঁ, ওই আওয়ামী লীগই থাকবে। আপনি রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ কিংবা তৃণমূল বিএনপি, এগুলো নিয়ে নানা পলিটিক্যাল গেম খেলতে পারেন। আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, এটা আমরা হয়েছে। আওয়ামী লীগই থাকবে। এবং আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের যারা বিশাল বিশাল সব নেতা, তারপরে সংগঠন, এইটা আপনার আগেও বলেছি যে শক্তিশালী হচ্ছে, কিন্তু তার মূল সমস্যা হচ্ছে যে আপনার এদেরকে খুব সংগঠিতভাবে মানে নেতৃত্ব দিয়ে একটা আউটকাম নিয়ে আসার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না আমরা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে যারা বুদ্ধিজীবী, তারপরে বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন পেশাজীবী, তারা খুব মানে বিচ্ছিন্ন অবস্থায়। হ্যাঁ, কিন্তু আপনার যেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা, কেন আপনি বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো কিছু আসবে না, এলেও সেগুলো টিকতে পারবে না? এর আগে আমরা দেখেছি তৃণমূল বিএনপি করা হয়েছিল শমশের মোবিন চৌধুরীর নেতৃত্বে, এগুলো অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়, এগুলো ইতিহাস বলে। কিন্তু সেই মূল আওয়ামী লীগও কেন সংগঠিত হতে পারছে না? যদিও কার্যক্রম নিষিদ্ধ, তারপরেও আওয়ামী লীগ কি ব্যাকডোরে আসলে কিছু করতে পেরেছে তারা নিজেরা সংগঠিত হওয়ার মতো করে? আমি মনে করি যে দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগের যে শাসন, সেখানে ভুলভ্রান্তি ছিল, এবং ভুলভ্রান্তি হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না, কারণ ক্ষমতাতে থাকলে ভুলভ্রান্তি হবে। আর তার সাথে যুক্ত হয়েছে দেশীয় বিদেশি ষড়যন্ত্র। কারণ এইখানে ডিপ স্টেটের যে বিষয়টা,
কারণ আমার কাছে মনে হয় যে ডিপ স্টেটের খেলাটা থামে। আমরা চিন্তা করেছিলাম যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনার ডিপ স্টেটের খেলাটা মোটামুটি একটা জায়গাতে তারা ইতি টানবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তারাও মোটামুটি ক্ষান্ত দেবে, যে তারা তো চেষ্টা কম করেন নাই এবং তাদের সরকার তো আমরা দেখেছি যে মব ভায়োলেন্স থেকে শুরু করে মানে দেশের সবকিছু, তাদের ওই অর্থনীতি, তারপরে শিক্ষা সংস্কৃতি, কোনো দিকে কোনো নজর নাই। 47-এর পরে 24, তাদের মূল এজেন্ডা হচ্ছে 47-এর পরে 24 এবং 71-71 বলে কিছু নেই। এই যে আপনার এই সমস্ত বিষয় নিয়ে আপনার বাংলাদেশের মানুষও অনেক কিছুতে হতাশ হয়েছে, অনেক কিছুতে বিস্মিত হয়েছে, অনেকেই প্রতারিত হয়েছে, অনেকেও বুঝতে সময় নিচ্ছে। কিন্তু বাংলাদেশ এত সহজ জায়গা না। আপনি এই যে পহেলা বৈশাখে যে মানুষ পথে নেমেছিল তার একটা ইন্ডিকেশন কিন্তু আছে। পহেলা বৈশাখে যারা মানুষ, যারা পথে নেমেছিল তারা শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি, এবং তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ আছেন, অনেকেই বিএনপি আছেন, কিন্তু তারাও কিন্তু মধ্যপন্থা এবং অসাম্প্রদায়িক যে রাজনীতি সেটা পছন্দ করে, এবং সেটাই কিন্তু বাংলাদেশের মূল ধারা। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে তাদের নানা রকম প্ল্যান আছে, কিন্তু এইখানে আমার কাছে মনে হয় যে তারা যেটা চাচ্ছে পার্শ্ববর্তী ভারত এবং চায়না, এই দুইটা কারণে সম্ভব হবে না। যখন যুক্তরাষ্ট্র এবং ভারতের শত্রু অভিন্ন, চীন যেখানে তাদের দুই পক্ষের শত্রু, সেখানে তো ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা অ্যালাই হতেই পারে, এবং সেই জায়গা থেকে দুই পক্ষকে কিছুটা ছাড় দিতে হতে পারে। সেই জায়গা থেকেই আহ, যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা এই ভূখণ্ডে, সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থেকে যায় নাকি? আমার কাছে মনে হয় না, কারণ আসলে আপনার যেটা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত হচ্ছে কৌশলগত পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার। হুম। হ্যাঁ, এবং আপনি দেখেছেন যে 2014 থেকে 2024 পর্যন্ত এখানে ভারতের স্বার্থটা এক, মূলত তাদের স্বার্থ হচ্ছে আপনার সিকিউরিটি। হ্যাঁ, এবং সেইখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে কিন্তু মেলে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু 2018 নির্বাচন কিংবা 24-এর নির্বাচন তারা কিন্তু ভিন্নভাবে চেয়েছে। তারা কিন্তু মার্কিন মানে ভারতের সাথে তাদের কিন্তু মিল ছিল না। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এখানে সামরিক ঘাঁটি করতে চাচ্ছে কিংবা অন্যান্য বিষয়, তার সাথে কিন্তু মানে ভারতের চাওয়ার কিন্তু মিল নাই। তারা স্ট্র্যাটেজিক পার্টনার নানা বিষয়, নানা কারণ। ওখানে চীন একটা বড় ফ্যাক্টর, কিন্তু সবকিছুতে যে তারা একদম 100% মিল আছে তাও কিন্তু না। আমাদের রাজনৈতিক দলগুলোরও সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারেরও সীমাবদ্ধতা আছে। আমাদের অধিকাংশ মানুষ যে আপনার বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, সবই সত্যি। না, আমাদের সীমাবদ্ধতা আছে ব্যক্তি পর্যায়ে, সামষ্টিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে। তারপরেও আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এতটা সহজ মনে হয় না যে আপনি ওই মূল আলোচনা আসছেন। সবকিছু নাটের সবকিছু নাটের মার্কিন যুক্তরাষ্ট্র ধরেও টান দিবে। জি, আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ এসে তেমন কিছু হবে না। রাশেদ খান গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এখন যিনি বিএনপি নেতা, তিনি আবার এনসিপি পক্ষ থেকে ছাত্রলীগ আওয়ামী লীগের প্রতি যে আহ্বান যে তাদের দলে যোগ দেওয়ার বিষয়ে, সেক্ষেত্রে পাল্টা প্রতিবাদ জানিয়ে তিনি বলছেন এরাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চেয়েছিল, রাশেদ খান বা গণ অধিকার পরিষদ। তারাই এখন বলছেন যদি এনসিপিতে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি জয়েন করার মানে করতে চায় অথবা তাদেরকে তারা নিতে চায়, সেক্ষেত্রে কেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না? তো আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেওয়া উচিত। যদি তিনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, যেভাবে হোক আওয়ামী লীগের রাজনীতির পক্ষে এখন বলছেন, আহ রাজনৈতিক সমীকরণ কি পাল্টাবে? মানে আওয়ামী লীগ ছাত্রলীগ কি ঠেকা পড়েছে আপনার ওই এনসিপি তে যোগ দেওয়ার জন্য? এনসিপি তো নিজেই মানে আপনার বিলুপ্ত হওয়ার পথে। আর হচ্ছে যে এনসিপি ওই আওয়ামী লীগ আর ছাত্রলীগকে সার্টিফিকেট দেওয়ার কে? এনসিপি বড় জোর 1% মানুষকে রিপ্রেজেন্ট করে, আর আওয়ামী লীগ টাইম টু টাইম 40 থেকে 50% লোককে রিপ্রেজেন্ট করে। তো আওয়ামী লীগের তো আপনার নানা সময় সংকট হয়েছে, নানা সময় সংকট হয়েছে এবং তারা সেটা কামব্যাক করেছে। এখন আমার যেটা মনে হয় যে আপনি টিফাইন ওগুলো মানে ওগুলো আপনার বানানো মানে নানা রকম বানানো বিষয়, এবং নানাভাবে আপনার দেশীয় বিদেশি নানা প্লেয়ার নানাভাবে খেলতে চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের মতোই ফিরে আসবে।
এবং সেটা শুনবে, কিন্তু আমি একদম বারবার একটা প্রশ্ন করার চেষ্টা করছি আপনাকে, আপনার সেটা কাছ যেটা থেকে আমি বিশুদ্ধ জানতে চাই। সেটা হচ্ছে যে এনসিপি বলছেন যে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এনসিপি তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে বিভিন্ন দল থেকে এই লোকজন নেওয়ার, তারা যে নতুন কর্মসূচি হাতে নিয়েছে এবং ডিপ স্টেটের যে প্রসঙ্গটা আপনি নিজে উল্লেখ করছিলেন, সব মিলে কি ডিপ স্টেটের যে খেলার অংশ এখনো বাকি রয়েছে, সেই খেলা আমাদের দেখতে হবে না, এবং সেই খেলা এখনো চলমান কিনা? আমার মনে হয় যে ডিপ স্টেটের খেলাটা চলমান। হ্যাঁ, কারণ আপনার বর্তমান সরকারের কাছে আমার বড় একটা প্রত্যাশা ছিল যে তারা কিছু শক্তিশালী সিদ্ধান্ত নেবেন, তারা নতুন কিছু করার চেষ্টা করবেন। তো হুম, হুম। সেই আমি আমি যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি না। এবং এইখানে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাবেক উপদেষ্টা তারা কিন্তু আবার নতুন কিছু করার চেষ্টা করছেন বলে আমরা নানা রকম খোঁজ খবর পাচ্ছি। সুতরাং মানে আপনার যেহেতু একবার আপনার আসল চরিত্রটা ফাঁস হয়ে গিয়েছে, সুতরাং আপনি চেষ্টা করতে পারেন, সফল হবেন না। হ্যাঁ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ইয়ে। আর ডিপ স্টেটের বিষয়টা হচ্ছে যে তারা তো অনেক শক্তিশালী। মানে ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, তারা রাশিয়ার মতো দেশকে নাকানি চুবানি খাওয়ায়। তারা গাজাতে দিনের পর দিন তাদের প্রশ্রয়ে ইসরায়েল জেনোসাইড চালিয়ে যায়। তাদেরকে আমি খাটো করে দেখছি না। কিন্তু আবার এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক কিছু চেয়েছে, কিন্তু সেটা কিন্তু হয়নি। 1971 সালেও তারা চেয়েছিল যে বাংলাদেশ যেন না হয়, কিন্তু সেই হুম, হুম। তাদের চাওয়াকে উপেক্ষা করে, তাদের সপ্তম জি। নৌবহরকে বৃদ্ধাঙ্গুলি দেখেই কিন্তু আমরা মানে মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশটা প্রতিষ্ঠা করেছি। সুতরাং এইটা এত সহজ হবে না। আমি আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির বিরুদ্ধে তার সমালোচনা করে একজন একটি পোস্ট দিয়েছিল, এবং তার একটি কার্টুনও প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি করার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আটক করা হয়েছে। সেই ঘুরে ফিরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা কি সেই পুরনো গোলকধাঁধার মধ্যে রয়ে যাচ্ছি? মানে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সেগুলো মানে সবকিছুই অধরা থেকে যাবে, অথবা আপনি হ্যাঁ, সেটা পূর্বে সবকিছু বিকল্প দেখতে পাচ্ছেন সেটা কিনা? খুব সেটা খুব খারাপ একটা কাজ হয়েছে। এবং আমাদের সামনে চ্যালেঞ্জ কিন্তু বাড়ছে, কারণ আপনার পার্শ্ববর্তী নেপালে বালেন্দ্র শাহ, তিনি প্রধানমন্ত্রী হুম, হওয়ার পরে 14 দিনের ভিতরে অনেকগুলো মানে উল্লেখযোগ্য কাজ, দৃষ্টি আকর্ষণ করার মতো কাজ করে ফেলেছেন। যে ভিআইপি সুবিধা বাতিল করে দিয়ে আপনি ট্রাফিক পুলিশকে বলেছেন যে যেই হোক, মানে তোমরা জি, তোমাদের নিয়ম কানুন অনুযায়ী চলবে এবং কাউকে সুবিধা হুম, দেবে। হুম, তারপরে আরেকজনকে স্বজন প্রীতি করে মন্ত্রী বানানো হয়েছিল, তাকে সেখান থেকে মানে বাতিল করা হয়েছে। তারপরে মেয়েদের, নারীদের আপনার চলার জন্য একদম আলাদা একটা বাস, হ্যাঁ, ফ্রি বাস তিনি করে দিয়েছেন। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর বৃত্তির যে রাজনীতি সেটা নিষিদ্ধ করেছেন। সুতরাং এই যে আপনার মানে 5ই আগস্টের পরে, আমি বলি যে 5ই আগস্টের আগের বাংলাদেশ, 5ই আগস্টের পরের বাংলাদেশ অনেকেই বলে এক না। এবং এই 5ই আগস্টের পরের বাংলাদেশের জন্য মানে বিএনপির জন্য যেমন অনেক চ্যালেঞ্জ আছে, আওয়ামী লীগের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, জামাতে ইসলামের জন্য চ্যালেঞ্জ আছে, আবার বামপন্থী সুশীল সমাজ সবার জন্যই চ্যালেঞ্জ আছে। যে যার চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করতে না পারলে এটা কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। যে 1 মাস যে এই দুর্বিষহ অবস্থা চলছে, তেলের পাম্প গুলোতে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সারি, এবং সরকার দাবি করে আসছে যে তেলে কোনো সংকট নেই, কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে একটি নিউজ আমাদের চোখে পড়লো যে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোতে উপচে পড়ছে তেল, ট্যাঙ্কার গুলো উপচে পড়ছে, কিন্তু সেখান থেকে সরকার তেল নিতে চাইছে না। কেন আসলে তেল নিতে চাইছে না? কেন এই সংকট? তেল দেখা যাচ্ছে, জানা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, এখন তো দেখাই যাচ্ছে যে উপচে পড়ছে। সরকার চিঠি দিয়ে বলছে সরকার এই তেল নিতে পারছে না, কারণ সরকারের তেল রাখার জায়গা নেই। তাহলে এই তেল আসছে না, না আসার কারণ হচ্ছে সরকারের অক্ষমতা। মাঝখান থেকে এই যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কানেক্টিভিটি থাকছে না, সাপ্লাই চেইন ব্রেক করে গেছে। এই তেল আবার দেখা যাচ্ছে যে চোরা মানে কালো বাজারে তেল পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় তেল উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী, উদ্ধার করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে
একটা কথাই পরিষ্কার করে বলা যায় এবং একটা কথাই পরিষ্কার হয় যে সরকারের বলতে তো আর সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী না, সরকার বলতে এই যদি আমি তেলের সাপ্লাই চেনে বলি তাহলে একেবারে ভোক্তা পর্যায়ে যারা তেল দেয় 2200 ফিলিং স্টেশনের মালিকরাও সরকারের অংশ, এবং জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে বিপিসি, এনার্জি রেগুলেটরি কমিশন, ডাউনস্ট্রিম রেগুলেটর, তারপরে প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর, এরা সবাই সরকারের অঙ্গ প্রত্যঙ্গ, এই সবাই সক্রিয় এবং তারা সেই কাজটা করছে না, এটা প্রমাণিত হয়ে গেল। তারা কালোবাজার হতে দিচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেল। তারা তেল চুরি হতে দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় ট্যাঙ্কার থেকে তেল চুরি হচ্ছে, সেটা সাংবাদিকরা দেখা যাচ্ছে, দেবালোকে চুরি দেখা যাচ্ছে, তারা হতে দিচ্ছে। ডিপোর ম্যানেজারকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার এখান থেকে তেল নিয়ে যাচ্ছে, সেই তেল রাস্তায় যে এটা ট্যাঙ্ক লরি ঠেকায় সেখান থেকে তেল চুরি হচ্ছে, সে বলছে আমার এখান থেকে যাওয়ার পরে তেল কোথায় কি কি হচ্ছে সেটা তো আমার দেখার দায়িত্ব না। এখন যদি সবাই সবার জায়গা থেকে, সরকারের এই অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠান সবাই সবার জায়গা থেকে বলে যদি যে এই যে চুরি হচ্ছে, এই যে লুণ্ঠন হচ্ছে, এই যে ডাকাতি হচ্ছে, তেল ডাকাতি হচ্ছে, এখানে আমার কিছু করার নেই, আমার তো দায়িত্ব না এটা ঠেকানো। এখানে আমি দেখছি, আপনি দেখছি, সরকার স্বীকার করছে যে আমি ডিপো পর্যন্ত তেল এনে রেখেছি, সেখান থেকে মানুষ তেল পাচ্ছে না, দাঁড়ায় আছে একটা চিত্র, আর ডিপো থেকে তেল ইচ্ছে করেছে এটা একটা চিত্র। তার মানে তাহলে এই সরকার আর এই ডিপো এর মাঝখানে যে জায়গাটুকু, ডিপো থেকে পৌঁছাবে পেট্রোল পাম্পে বা ফিলিং স্টেশনে, ফিলিং স্টেশন থেকে পৌঁছাবে হচ্ছে। আমার একটা প্রশ্ন, আমি আপনার কথা মাঝখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সরকারকে জনগণের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক ডিপো থেকে তেল নিয়ে আসছে, নাকি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তেল ডিপোতে মানে ফিলিং স্টেশন গুলোতে পৌঁছে দিচ্ছে, বাকি মজুদ বিদ্যুৎ তেল ওইভাবেই থাকছে? আসলে বিষয় কি, চাহিদা অনুযায়ী কি তেল সাপ্লাই দিচ্ছে? এখন সেটা সরকারকে নিশ্চিত করতে হবে, আপনি তো নিশ্চিত করতে পারবো না। সরকার তো বলছে যে পর্যাপ্ত তেল মজুদ আছে, সরকার না, কিন্তু সরবরাহ সরবরাহ তো নেই, সরবরাহ তো নেই। সরবরাহ সরবরাহ করাটা তার যুদ্ধের উপর নির্ভর করছে না। সরকার যুদ্ধ হলেও সরবরাহ করাটা নির্ভর করে না, না হলেও জি। নির্ভর করে না, কোনো ফ্যাক্টরি নির্ভর করে না যে ডিপো থেকে ইয়েতে মানে ফিলিং স্টেশনে তেল পৌঁছানো না পৌঁছানো নির্ভর করে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এটা ডিপোতে থাকা মানেই ফিলিং স্টেশনে থাকা, না, কিন্তু তারা তো ডিপোতে আবার চিঠি মজুদ দিয়ে থাকা। বলছে যে আমরা আমরা তেল নিব না। হ্যাঁ, আর যদি দেশের ফিলিং সরকার স্টেশন নিজে তেল থাকে, ফিলিং স্টেশন এখন তেল থাকলে তো মানুষ 2 লিটার বা রেশনিং এর পর্যায়ে যাওয়া লাগে না। এখন এখন আমার আমার প্রশ্ন যে এই যে ফিলিং স্টেশনে থাকা না থাকার ব্যাপার আমার কাছে গুরুত্বপূর্ণ না, না জি। থাকার দায়টা যাদের, থাকার দায়টা, থাকা না থাকার দায়টা যাদের উপরে পড়ে তারা এই প্রশ্নের উত্তর দেবে। সেই প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না কেন? সরকার তাদেরকে উত্তর দিতে বাধ্য করছে না কেন? সরকার কেন চাচ্ছে না যে তোমরা এই যে সরকার এই যে লাইন দিয়ে দাঁড়ায় আছে এর জন্য তোমাদের অপরাধ হচ্ছে, তোমরা তাদের হাতে তেল পৌঁছাচ্ছ না, ডিপোতে তেল রেখে দিচ্ছ, ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছ না। রাইট। এই ব্যাপারটি সরকারকে পরিষ্কার করতে হবে এবং সরকারকে ব্যবস্থা নিতে হবে, এবং সরকার সেখানে ব্যবস্থা নিয়েছে, এর কোনো দৃষ্টান্ত বা প্রমাণ নেই। তার মানে সরকারও এখানে পার্টি হয়ে গেছে। সরকার মানে তো বললাম যে জ্বালানি বিভাগ থেকে আরম্ভ করে পেট্রোল পাম্পের বা ফিলিং স্টেশনের মালিক সবাই সরকারের অংশ, উপাংশ। প্রত্যেকটা উপাংশই যদি নন ফাংশনিং হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, নিষ্ক্রিয় থাকে, তাহলে তো সরকার নিষ্ক্রিয়, অক্ষম, এবং সেটাই সরকার প্রমাণ করছেন, এটাই প্রমাণিত। তাহলে আমরা কি এটা ব্যবস্থাপনায় অদক্ষতা বলবো, নাকি এই যে সুপার পেট্রোকেমিক্যাল, যেটা আমাদের 5টি প্রতিষ্ঠান, সরকারি 4টি প্রতিষ্ঠান এবং আরেকটা বেসরকারি প্রতিষ্ঠান, যাদের নিজস্ব উৎপাদিত অক্টেন এবং পেট্রোল আমাদের চাহিদার অনেকাংশেই পূরণ করে, সেই সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী আহ প্রণব কুমার সাহা তিনি বলছেন যে 5 তারিখে সরকার থেকে চাহিদা ছিল 37,000 টন পেট্রোল অক্টেন ও 5,000 টন ডিজেল বিপিসি কে দেওয়ার। বিপিসি 8 তারিখে জানিয়ে দিল যে আমরা আর কোনো তেল দিব না। তার কারণ কি? এটা মানে কি? এর মানে তার দরকার নেই। আচ্ছা।
এর মানে তো নাকি আর কোনো ইচ্ছা কি, মানে হতে পারে। মানে চাহিদা থাকা ইচ্ছা, সত্ত্বেও নিচ্ছে না, নাকি এমনিতেই নিচ্ছে এই না? এই ব্যাখ্যার তো কোনো প্রয়োজন নেই। সরকার নিচ্ছে না, এটাই বড় কথা, এবং তার প্রয়োজন নেই। সে প্রয়োজন চাহিদা আছে কি নেই আচ্ছা। সরকারকে ডিফাইন করতে হবে। সরকারের বাইরে থেকে এটা আমরা অনুমান নির্ভর করে কোনো সিদ্ধান্তে এখানে আসার কোনো দরকার নেই। সরকার নিচ্ছে না, আসে, নিচ্ছে না। হরমুজ প্রণালীতে আসা যাওয়ার উপরে, জাহাজ আসা যাওয়ার উপরে, যুদ্ধ বন্ধ হলো কি চললো, এগুলোর কোনো কিছুর উপরেই নির্ভর করছে না এই তেল ভোক্তার হাতে পৌঁছানো না পৌঁছানো। আচ্ছা। এই কিউ তৈরি হওয়াটা এগুলোর উপরে কোনো কিছুর উপরে নির্ভর করছে না। এই বাস্তব সত্যটা অন্য কোনো কিছু দিয়ে বা অন্য কোনো ব্যাখ্যা এখানে এনে এটাকে অস্পষ্ট করা বা আড়াল করাই হবে, এটা সমাধান হবে না। সুতরাং এই ব্যাখ্যায় আমি যাব না। আমি এই জায়গাটাই স্পষ্ট করতে চাই যে এই সব প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে সরকারকে অকার্যকর করে ফেলেছে। সরকারের আগে হাতে পর্যাপ্ত তেল আছে, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সরকার নিতে পারছে না, কারণ সরকারই বলছে যে আমার আর চাহিদা নেই, দরকার নেই। অথচ উপচে পড়া তেল উপচে পড়ছে, অথচ মানুষের হাতে পৌঁছাচ্ছে না। মানুষ চাতক পাখির মতো এই তেল, সামান্য অল্প একটু তেল পাওয়ার জন্য তারা রাস্তায় রাত্রি ঘুমাচ্ছে, দিন যাপন করছে, তাপ দাহে পুড়ছে। এইটাই বাস্তবতা, এটাই সত্য। অর্থাৎ সরকার এইটুকু পথ ডিপো থেকে, আমি পেট্রোল পাম্প থেকেও বলবো না, জি। ডিপো থেকে ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা দেন। বিদেশ থেকে ডলার বিনিয়োগ, ডলার খরচ করে সরকারে এত সংকটের মধ্যেও তেল আনতে পারে, মজুদ বৃদ্ধি করতে পারে। অনেক সময় শুনেছে যে মজুদের ক্ষমতা না থাকার কারণে, ধারণ ক্ষমতা না থাকার কারণে চাহিদা বেড়ে গেছে, আমরা মজুদ করতে পারছি না, সংকটে পড়েছি। যুদ্ধের বাজারে তেল হরমুজ প্রণালীতে আসতে পারছে না, আমাদের জাহাজ ছাড় পাচ্ছে না, খালাস পাচ্ছে না, তাই তেল পাচ্ছি না। 6টা জাহাজের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে, কেউ বলেছে 6টা জাহাজ হারায় গেছে, এরকম নানা ধরনের কাহিনী, ন্যারেটিভ আসছে। আমি এখন কোনো কিছুর মধ্যেই শুনতে, জানতে, বুঝতে রাজি না। কারণ সরকার যেহেতু বলছে যে আমার তেল আছে, আমি তেল আর বিকল্প সূত্র উৎস থেকে আনতে পারছি না, নিচ্ছি না, কারণ আমার তেল দরকার নেই। আমি আবার দেখছি যে অসংখ্য মানুষ লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, পেট্রোল পাম্পে তেল দিতে পারছে না, বন্ধ রেখেছে, তুলছে না। যদি চাহিদা থাকে তো সারা রাত দিন ভরে দেবে না। Right. এসব এসব অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ এইসব চিত্র যে বাস্তবতা প্রতিষ্ঠিত করে তা হচ্ছে সরকারের প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠানগুলো অচল, বিকলাঙ্গ, অকার্যকর, নিষ্ক্রিয়, এবং এই অবস্থায়, আজকের এই অবস্থায় সরকারকে নিয়ে গেছে। সরকার এর যেসব মধ্যে তথ্য দিচ্ছে, জি। যেসব তথ্য দিচ্ছে সেসব তথ্যের উপরে আপনি যেমন আস্থা পাচ্ছেন না, আপনার কাছে যেমন তথ্যের কোনো সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছেন না, সামঞ্জস্যহীন মনে হচ্ছে, বাস্তব বর্জিত মনে হচ্ছে, সারা দেশের মানুষের মনে তাই মনে হচ্ছে। আমি সেই মনে হওয়া নিয়ে কথা বলবো না। আমি এটাই বলবো, এই মনে হওয়াটাও সরকারের সেই ব্যর্থতারই আলামত, ব্যর্থতারই বহিঃপ্রকাশ। সরকার ব্যর্থ, এবং সরকারকেও এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অকার্যকর হওয়াটাই বা নিষ্ক্রিয় হওয়াটাই সরকারকে এই পরিণতির দিকে ডেকে নিয়ে আছে। যদি তেল না থাকে, যদি সরবরাহ না হয়, তাহলে যা সত্য, যা সঠিক তাই বললে মানুষ সত্য ঊর্ধ্বে বা সত্যকে উপেক্ষা করতে পারে না, অপেক্ষা করে না। সত্য যখন নানাভাবে প্রবঞ্চনার শিকার হয়, তখন বিভ্রান্তি বাড়ে এবং বিভ্রাট তৈরি হয়। এখানে সেটাই হচ্ছে, সত্য বিকৃত হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, এবং সন্দেহ এবং সন্দেহ হওয়ার মতো পরিস্থিতি জন্ম দিয়েছে। এখানেই সরকার বলি হয়ে যাচ্ছে। আম, এই যে সংকটটা, এই যে একটা মাঝখানে বিশাল গ্যাপ, শূন্যতার সৃষ্টি হচ্ছে, মানে আমরা মেলাতে পারছি না কেউ, এর পেছনে কি দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে? এবং একই সঙ্গে যে তেলের দাম বাড়ানোর আমি জ্বালানি তার আমি আমি কোনো কিছুকেই, প্রথমত হচ্ছে যে যেখানে যাই থাকুক না কেন, অসাধু ব্যবসারা কালো বাজারি তৈরি করবে, জি।
ধান চালের ক্ষেত্রে হয়েছে, সব পণ্যের ক্ষেত্রেই হয়েছে। বাজার দখল করবে। আপনি বড় পুকুরিয়া কয়লা খনিতে কালোবাজার তৈরি হয়েছিল না? যে যদি পেট্রোল এবং অকটেন আমাদের নিজস্ব উৎপাদনের জায়গা থেকে চাহিদার একটা বড় অংশ মেটাতে সক্ষম হয়, তাহলে এই যে সংকট, সেই সংকটের মধ্য দিয়ে আমরা দেখলাম সেই অকটেনের দাম 120 থেকে 40 টাকা করা হলো, পেট্রোল 116 থেকে 140 করা হলো। এগুলো তো আমদানি করতে হচ্ছে না, এগুলো কি ভর্তুকি কমানোর জন্য? আপনি দেখেন, মৌলিক সভ্য সমাজে মৌলিক কিছু জিনিস মানতেই হয়। এটা একেবারেই বাইবেলের মতো ফরজ। সব মানুষ, দল মত, ধর্ম অধর্ম, নাস্তিক আস্তিক নির্বিশেষে এটা বাধ্যতামূলক। যে কারণে যেগুলোই আর কি আসলে সভ্যতা টিকিয়ে রেখেছে, সভ্যতার অগ্রগতি নিশ্চিত করেছে, সেই জায়গায় এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবিক অধিকার এবং মানবিক বোধ। এবং সেই বোধটা সরকারকে প্রতিনিধিত্ব করতে হয়। সরকার সেই বোধটাকে প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করে। সরকার যখন সে বোধ হারিয়ে ফেলে, সরকারের মধ্যে যখন সে বোধের বিস্মৃতি ঘটে, তখন আপনি কোনো কিছুর কারণ খুঁজে পাবেন না, কোনো অসঙ্গতির কোনো ব্যাখ্যা পাবেন না, কোনো প্রতিকারও পাবেন না। আপনি আজকে যে প্রসঙ্গটা তুলেছেন, সেই প্রসঙ্গে এই প্রেক্ষাপটে এনে আপনাকে বিচার করতে হবে। এর বাইরে থাকলে আপনি এর উত্তর পাবেন না। যে এই যে দাম বৃদ্ধি বা তেল না নেওয়া এবং এগুলো সবকিছুর সঙ্গে আইএমএফ এর চুক্তি বা আইএমএফ এর শর্তর কোনো সম্পর্ক আছে? আমি সম্পর্ক থাকা না থাকা বিষয়টি আমি আমার কথায় বা আমার মাথায় কোনো জায়গায় আনতে চাই না। আমার আচ্ছা। আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম ক্ষমতা আমার হাতে। আমি সেই বাঙালি জাতি, যে বাঙালি জাতি 1948 সালে স্বাধীন হয়নি, 1971 সালে স্বাধীন হয়েছে। তার স্বাধীনতার ঊর্ধ্বে আর কারোর কথা নয়, আর কেউ নয়। এই বোধ নিয়ে আমি মরতে চাই, এই বোধ নিয়ে আমি গর্বিত বাঙালির জায়গায় বাঙালি হয়ে বাঁচতে চাই। আমি পরাধীন। আমার সরকারকে, আমার রাষ্ট্র নীতির জায়গায় কেউ প্রভাবিত করে, হয়তো এটাই সত্যি, কিন্তু সেটা আমার বোধে আনলে আমি নিঃস্ব হয়ে যাব, অস্তিত্ব সংকটে চলে যাব। সুতরাং ও আর আমি মাথায় নিতে চাই না। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল হক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন।